নমস্কার। শুরু করছি আজকে নহন্যতে উপন্যাসের ৭ম পর্ব। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দেবেন। আমি রীতি, আমার চ্যানেল গল্পকথক রীতিতে আপনাদের স্বাগত। ঘণ্টাখানেকও হবে না মা এসে আমার ঘরে ঢুকলেন। রু, ছাদে চলো। মার মুখ গম্ভীর, গলা কাঁপছে। আমরা ছাদে এলাম। তারা ভরা ঠান্ডা রাত। আমার এখন আর তত ভয় নেই। পারবো, আমি হয়তো মায়ের সঙ্গে কথা বলতে পারবো। সাবির কাছে এসব কি শুনলাম রু? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ছাদে একটা বড় তক্তপোষ আছে। মা তার উপর বসেছেন, দুহাত দিয়ে হাঁটু জড়িয়ে। মার চুল খোলা পড়ে আছে, মুখের উপর চাঁদের আলো পড়েছে। মাকে দেবতার মতো দেখাচ্ছে। মার বয়সই বা কত? আমার চেয়ে মাত্র ১৬ বছরের বড়। আমরা আস্তে আস্তে বন্ধুর মতো হয়ে উঠছি। মা আমাকে বললেন, আমাকে সব খুলে বলো। আমি খাটের উপর উপুর হয়ে মায়ের পায়ের উপর মাথা রাখলাম। মা, মা। বলো রু, বলো। তুমি কি ওকে বিয়ে করতে চাও? গুরুত্বপূর্ণ সময়ে আমার অনেক সময় লঘু কথা মনে পড়তো। আমি ভাবছি এবার তো আমার নিজ মুখে বলতে হবে যে আমি ওকে বিয়ে করতে চাই। কি লজ্জার কথা! ছোটবেলার ঘটনার মতো হবে। ছোট থেকে শুনে আসছে বিয়ের কথাটাই খুব লজ্জার ব্যাপার। যার বিয়ে সে কোনো কথা বলতে পারে না, মাথা নিচু করে থাকে লজ্জায়। আমি ভাবতুম বিয়ের কথাতেই যখন এত লজ্জা, তখন বিয়েটা করে কি করে? লজ্জায় মরে যায় না কেন? তারপর ঠাকুমার সঙ্গে এক বিয়ে বাড়িতে গিয়ে সারা দিন ছিলাম। কোণে খুব চটপটে, নিজেই সবাইকে বসাচ্ছে, আপ্যায়ন করছে, আলমারি খুলে গয়না দেখাচ্ছে। লজ্জার চিহ্ন মাত্র দেখলুম না। ঠাকুমাকে জিজ্ঞেস করলুম, ঠাকুমা, কোণের তো লজ্জা করছে না? ঠাকুমাও বিরক্ত। বিলজ্জা বেহায়া মেয়ে মানুষ। আজ ঠাকুমা থাকলে আজকে। মা বললেন, রু, বলো সত্যি তুমি চাও কি না? যদি তুমি চাও তাহলে ওর সঙ্গেই তোমায় নিশ্চয়ই বিয়ে দেব। আমি আমার মেয়েকে মনে মনেও দ্বিচারিণী হতে দেব না। মা, হ্যাঁ মা, আমি চাই। ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। তাই নাকি? আচ্ছা, তাই হবে। মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি অনেকক্ষণ মায়ের কোলে শুয়ে রইলুম। আকাশের নিচে রাত্রের শীতল স্পর্শ মার স্নেহের মতোই আমাকে জড়িয়ে ধরেছিল। আমার মন শান্ত শান্ত। চারিদিক কি নীরব প্রগাঢ় শান্তি। আমার এতদিনের এত আশঙ্কা ধুয়ে মুছে গেল এক মুহূর্তে। আমার অনেক আগেই মাকে বলা উচিত ছিল। আমি মাকে সম্পূর্ণ ভুল বুঝেছিলাম। মা তো একবারে বললেন না ওকে ভালোবাসা আমার পাপ হয়েছে। আর সাবি যদি সবটা বলেও থাকে তাও তো কিছু বললেন না। অনেকক্ষণ পরে মা বললেন, তুই তোর ঘরে চলে যা রু, আজ আর নিচে যাস নে। আমি তোর ঘরে খাবার নিয়ে আসব। সেই রাত্রে ওর সঙ্গে আর দেখা হলো না। ও সেদিন পিয়ানোও বাজালো না। নিচে পিয়ানো বাজালে আমি মনে এবং শরীরেও, অর্থাৎ আমার চেতনার পর্বে পর্বে মিলনের গভীর আনন্দ অনুভব করতাম। এক একদিন আমার মনে হতো ওর সঙ্গে যদি আমার দেখা নাও হয়, শুধু সুরের মধ্যে ওর অস্তিত্বের খবর ভেসে আসে, সেও যথেষ্ট। সেদিন রাতে কেবল মনে হতে লাগলো ওকে আমি এত ভয়ের কথা বলেছি, কিন্তু আজ বলতে পারলাম না। ভয় নাহি, ভয় নাহি। কাল সকালে মা হয়তো ওকে প্রথম বলবেন। বেনিদ্র চোখে অনেক রাত অবধি আমি বিবাহ রাত্রির উৎসবের দিবা স্বপ্ন দেখতে লাগলাম। আমি ওকে দেখছি আলপনা দেওয়া পিনির ওপর দাঁড়িয়ে আছে, গরদের ধুতি চাদর পরে, চন্দন চর্চিত নীল কলেবর, পিত বর্ষণে বনমালী,
নীল কলবর যতই ভালো হোক তার চেয়ে শ্বেত কলেবরই বেশি ভালো। ওকে কি যজ্ঞোপবীত পড়ানো হবে? না, তা কি করে হবে? আর শুভদৃষ্টির সময় যখন চাদরটা মাথার উপর দিয়ে দেবে, আমাদের তখন শ্রীমতী মালবিকা অর্থাৎ মালা দেবী, যিনি হিংসায় মরে যাবেন বা এখনই যাচ্ছেন, কারণ তিনি ইতিমধ্যেই একবার ঠোঁট বাঁকিয়ে আমাকে বলেছেন, কচ দেবযানী অভিনয় কেমন চলছে? তিনি বললেন, ইঁচুড়ি পাকা মেয়েটি তো শুভদৃষ্টি আগেই সেরে নিয়েছে। আর রানু, আমার স্কুলের বন্ধু রানু, সে বিস্ফারিত চোখে আমায় বলবে, তুই শেষ পর্যন্ত লাভ ম্যারেজ করলি? তোর তো খুব সাহস। সকলের কথা মনে পড়ছে। মিলু কি বলবে, দিদিমা কি বলবেন, আরাধনা। আমার মনে হচ্ছে সকলেই খুশি হবেন, কেউই আমাকে নিন্দে করবে না। সব ছাপিয়ে নিচে ওর ঘুমন্ত মুখটা চোখে ভেসে উঠছে। বেচারা এখনো কিছু জানে না যে ওর ইচ্ছা পূর্ণ হবে। ও আমাকে এত করে চায়, আমরা কখনো 4-5 মিনিটের বেশি কাছাকাছি হতেই পারি না। এখন তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। কিন্তু বাবা মাকে ছেড়ে থাকতে পারবো তো? তা থাকতে হবেই বা কেন? ও তো এখানেই থাকবে বলেছে। বাহ, ও যাই বলুক, ওদের দেশে যেতে হবে তো নিশ্চয়ই। ওর মাকে আমি দেখব না, ওর বোনকে? ওর দেশে যাবার কথায় আমার প্রিন্সেপ ঘাটের কথা মনে পড়ল। একবার রবীন্দ্রনাথ বিলেতে যাবেন, তাকে বিদায় অভিনন্দন, যাকে বলা হতো সি অফ, করার জন্য আমরা গিয়েছিলাম। সেই দিনের কথাটা মনে এলো। কী রকম প্রকাণ্ড জাহাজ! এবার ভয়টয় কেটে গেছে। লজ্জা, দারুণ লজ্জায় আমার কান ঝাঁ ঝাঁ করছে। তাকে তো বলতে হবে। কে বলবে? আমিই বলবো। কখন? যখন উনি কলকাতায় আসবেন। প্রায় 1 বছর উনি বিদেশে। রাত্রি গভীর হচ্ছে। আধো ঘুমে আধো জায়গায় আমি স্ট্র্যাথেয়ার্ড জাহাজকে দেখতে পাচ্ছি। দুধারে তটরেখার ভিতর দিয়ে সরু জলপথে এগিয়ে চলেছে দুলে দুলে। এটা সুয়েজ ক্যানাল। ওধারে ভূমধ্যসাগরের নীল জলরাশি। সেদিকে যেতে যেতে জাহাজটা ময়ূরপঙ্খী হয়ে গেছে। পরের দিন মায়ের মুখ দেখে আমার বুক কেঁপে উঠল। মার চোখ ফোলা, স্বর গম্ভীর। মা কি সারা রাত ঘুমোননি? রু, তুমি আজ নিচে নেমো না, তোমার ঘরেই থাকো, কারুর সঙ্গে কথা বলো না। শান্তি, ছুটকি কারুর সঙ্গেই নয়। আমি আসছি একটু পরে। আমি স্তম্ভিত দাঁড়িয়ে রইলাম। কি হলো আবার? আমার হাত পা ঝিমঝিম করতে লাগলো। দাঁড়িয়ে থাকা অসম্ভব। আমি রাত্রের বিছানাতেই আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ বাদে মা 1 গ্লাস দুধ নিয়ে ঘরে ঢুকলেন। এটা খেয়ে নাও রু, তোমার সঙ্গে কথা আছে। আমি দুধ খেতে ভালোবাসি না, একেবারেই নয়, কিন্তু এখন বিনা প্রতিবাদে মেনে নিলাম। মা আমার পাশে খাটে বসে খুব কঠিন স্বরে আমাকে বললেন, তোমার বাবা আমাকে খুব ভালো করে খোঁজ নিতে বলেছেন তোমরা কত দূর পর্যন্ত গিয়েছ। আমি চুপ করে আছি। আমি ভাবছি, সাবি বা শান্তি কেউই বানিয়ে মিছে কথা বলবে না। শান্তি যদিও বানিয়ে গল্প করতে পারে, সাবি কখনো করবে না। আমরা ভাই বোনেরা মিছে কথা বলি না। মা বলে দিয়েছেন, যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়। আমরা তো দূরে কোথাও যাইনি, ওখানেই ছিলাম। মা আবার বললেন, বলো, কথার উত্তর দাও, কত দূর পর্যন্ত গেছো তোমরা? মার প্রশ্ন আমার ঠিকমতো হৃদয়ঙ্গম হয়নি। আমি বললাম, তুমি ওদের জিজ্ঞেস করো না, লেকের থেকে অন্য কোথাও দূরে যাইনি আমরা। মা নিশ্চিন্ত হলেন, আমার অজ্ঞতায় খুশি হলেন। আমরা অনেকক্ষণ চুপ করে আছি। নিচে বাচ্চাদের কোলাহল শোনা যাচ্ছে।
জাগ্রত বাড়িতে রোজকার স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে, কিন্তু তার সঙ্গে আমাদের যেন কোনো যোগ নেই। এই মুহূর্তে আমি আর মা যেন অনেক দূরে অন্য জগতে অন্য কোনো সময় চলে গেছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ পরে মা বললেন, রু, আমাকে একটা সত্যি কথা বলো তো, মির্জা তোমায় কি কি করেছে? আমি বালিশে মুখ গুঁজলাম। আমি এসব প্রশ্নের উত্তর দেব না, কিছুতেই নয়, নয়তো মিথ্যে কথা বলবো। কি করে আমি সত্যি কথা বলবো? তাহলে সব তো ওর দোষ হবে। শুধু ওরই কি দোষ? আমার দোষ কি নেই? একটুও কম নয় আমার দোষ। ওর এখানে মা নেই, বাবা নেই, কেউ নেই, পরের বাড়িতে আছে। এখানে আমার বাবাই ওর সব। এখন তিনিও যদি বিরূপ হয়ে যান, ও যাবে কোথায়? মা বললেন, রু, ওঠো, মুখ তোলো, আমার দিকে তাকাও। মার স্বর কঠিন, স্নেহলেশ শূন্য। আমি মুখ তুলেছি, কিন্তু মার দিকে তাকাতে পারছি না। মার চোখে চোখ রেখে মিথ্যে কথা বলা? আমার মুখ শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, কথা বলতে পারছি না। অত সুন্দর জিনিস পাবার জন্য এত নিচে নামতে হবে কেন? তুমি কথা বলছো না কেন রু? তুমি আমার দিকে তাকাচ্ছই বা না কেন? তোমার মুখ এমন কালো হয়ে গেছে কেন? কোথায় আমার তেজস্বিনী সত্যবাদিনী মেয়ে যে মিথ্যার সঙ্গে কখনো আপোষ করে না? আজ তার এই দশা? ছি, অপরাধের ভারে তোমার মাথা নিচু হয়ে গেছে। এও আমায় দেখতে হলো। মার গলা ধরে এসেছে। আমি জানি মা যা বলছেন তা সত্য, কিন্তু যত অন্যায় হোক আমি মিথ্যে কথাই বলবো। আমি ওকে কখনো বিপদে ফেলবো না। রু, বলো, ও তোমাকে চুমু খেয়েছে? হ্যাঁ। কোথায়? কপালে। শুধু এই? হ্যাঁ। তোমরা কোনো গন্ধর্ব বিবাহ টিবাহ করনি তো? কি? সে আবার কি? কেন, গন্ধর্ব বিবাহ কি তুমি জানো না? মালা বদল, আংটি বদল বা ওই রকম কিছু? না মা, ওইসব কথা তো আমাদের মনেই হয়নি। পরে বুঝতে পেরেছি মা ভাবছিলেন ওরকম একটা কিছু হয়ে থাকলে মায়ের পক্ষে আমাদের সাহায্য করা সহজ হবে। দেখো রু, আমি তোমাকে যা বলেছিলাম তা পারলাম না। তোমার বাবা কিছুতেই রাজি হলেন না। আমি কাঁপছি। মা আমার গায়ের উপর হাত রাখলেন। শান্ত হও। কেন মা? কেন মা? তোমার বাবা বলেছেন, ওদের আমরা কিচ্ছু জানি না, ওদের বংশ জানি না, ওর বাপ ঠাকুরদা কেমন জানি না, ওর হয়তো কোনো খারাপ অসুখও থাকতে পারে। আমি অবাক হয়ে গেছি। এ আবার কি অদ্ভুত কথা! মা, আজ প্রায় 1 বছর ও আমাদের এখানে আছে। একদিনের জন্য জ্বর পর্যন্ত হয়নি। ওর অসুখ হবে কেন? সে অসুখ নয়, সেসব অনেক কথা ও তোমার দরকার নেই জেনে। তুমি তো জানো না ফরাসিরা কিরকম খারাপ লোক, একেবারে অসভ্য। কিন্তু ও তো ফরাসি নয়। ওই একই হলো। ওদের সভ্যতাটা ফরাসি সভ্যতা। ফরাসি সভ্যতা খারাপ হবে কেন? সমস্ত ইউরোপীয়ই তো ফরাসিদের অনুকরণ করে। করে কি উন্নতি হয়েছে? ইউরোপের উন্নতি হয়নি? সে কথা নয় রু। ওদের জীবনটা কি তা তো তুই জানিস না। বড় হলে মোপাসার গল্পগুলি পড়লে বুঝতে পারবি। স্বামী স্ত্রীতে বিশ্বস্ততা নেই, এই ওকে ক্রমাগত ঠকাচ্ছে, একজনকে বিয়ে করছে আর একজনের সঙ্গে চলে যাচ্ছে। ওই রকম একটা বিশ্রী সমাজে তুই বাঁচতে পারবি না। আমি মোপাসার গল্প পড়েছি মা, নেকলেস, কিছুই খারাপ নয়। না না রু, কত গল্প আছে। আর তোর বাবা যা সব বললেন, ভয়ে আমার হাত পা গুটিয়ে যাচ্ছে। এ কখনো ভালো হবে না রু। মা গো, কি করব রু? উনি বলেছেন এ বিষয়ে আমি যদি জোর করি
উনি মরে যাবেন। তুমি ওকে মেরে ফেলতে চাও? তুমি ওকে একটু ভালোবাসো না? ওই ছেলেটাই তোমার অত আপন হলো? আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার মনে বাবার অসুখের কথায় কোনো দুশ্চিন্তা আসছে না, বরং রাগ হচ্ছে। এই অসুখের ভয় দেখিয়েই মাকে উনি সর্বদা নিজের মতে নিয়ে আসেন। আর কারোর কি ব্লাড প্রেশার হতে পারে না? আমার কেন ব্লাড প্রেশার হয় না? হে ভগবান, আমার এক্ষুনি ব্লাড প্রেশার হোক। মা বলছেন, রু, তুমি যদি এ নিয়ে বাড়াবাড়ি করো তাহলে ওর স্ট্রোক হয়ে যেতে পারে। তুমি কি সেটা চাও? নিজেকে সামলে নাও। যা চাওয়া যায় তার সব কি পাওয়া যায়? জানি না আমার ঘন্টা মিনিট কোথা দিয়ে কেমন করে কাটল। দুপুরবেলা মা এলেন। রু, ওঠ, মির্জা চলে যাচ্ছে। ও বলেছে যাবার আগে ও তোকে একটিবার দেখতে চায়। আমি উঠতে পারছি না। আমার শরীরের সমস্ত হাড় যেন গুঁড়ো হয়ে গেছে। আমি কি করে উঠে দাঁড়াবো? রু, ওঠ ওঠ, ও নিচে রোদে দাঁড়িয়ে আছে। তুই ওপরের বারান্দায় দাঁড়াবি। তোর বাবা রাজি হয়েছেন। ও শুধু তোকে একবার দেখেই চলে যাবে। এই 1972 সালে যখন আমি আবার 1930 সালে প্রবেশ করলাম, তখন আবার ঠিক সেই 18ই সেপ্টেম্বরের অবস্থা হলো। আবার আমার হাড় গুঁড়িয়ে গেল, বুক মোচড় দিতে লাগলো। কি আশ্চর্য! আমি জানতামই না 43 বছর ধরে আমার সত্তার একটা অংশ 1930 সালেই স্থির দাঁড়িয়ে আছে। আজ সে শরীর নেই, কিন্তু সে আছে। সেই আছে, সেই অমৃতা। অজঃ নিত্য শাশ্বত হয়ং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। আমি বারান্দার মাঝখানের ফাঁকটার কাছে দাঁড়িয়েছি। ও নিচে দাঁড়িয়েছে। মাধবীলতাটার অল্প ছায়া ওর মুখের উপর পড়েছে। সেই যন্ত্রণা কাতর মুখ আমার দিকে তুলে আছে। মনে হচ্ছে ওকে যেন কেউ আগুনের শলা দিয়ে বিঁধছে। আমি আজ পর্যন্ত কারুর মুখে অমন যন্ত্রণার চিহ্ন দেখিনি। ও হাত তুলে আমায় নমস্কার করল। বিদায়। না না মির্জা, না। আর ঠিক সেই মুহূর্তে বুঝতে পারলাম ওকে তো বলা হলো না। কতবার ভেবেছি এইবারে বলবো, কিন্তু বলাই হলো না। আর কোনো দিন বলা হবেও না। তারপর আমার কিছু স্পষ্ট মনে পড়ে না। আমার ধারণা মা আমাকে শুইয়ে দিয়েছিলেন। পরে শুনেছি আমি পড়ে গিয়েছিলাম। আশ্চর্য নয়, আমার হাড়গুলোই যে নড়বড়ে হয়ে গিয়েছিল। যখন আমার জ্ঞান হলো, দেখি আমার ঘরের পাশের সরু বারান্দা, যেটা মির্জার ঘরের সামনের সরু গলির উপর, সেখানে শুয়ে আছি। মা আমার মাথায় জল দিচ্ছেন আর তার চোখ দিয়ে জল পড়ছে। তিনি বলে যাচ্ছেন, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি, কি করি আমি, কি করি এখন? মির্জা চলে গেছে, কোথায় গেল কে জানে। কে আমাকে বলবে? আমার সঙ্গে কারুর দেখা হচ্ছে না। মা আমাকে বেরুতে দিচ্ছেন না। আমার শোকাহত মূর্তিটা সকলের সামনে থেকে আড়াল করে রাখতে চান। লোকে যে হাসবে। আমি শরবত ছাড়া কিছু খাই না, খাওয়া অসম্ভব। মা তো ছোটোখাটো ডাক্তার বললেই হয়। মাও জোর করেন না। মা বলেন, দুঃখ, শোক, রাগ এর যে কোনো অবস্থায় শরীরে বিষ হয়। তখন জলীয় কিছু খেলেই যথেষ্ট। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় সাবিকে ডেকে জিজ্ঞেস করি যাবার সময় ওকে কিছু বলে গেছে নাকি। আবার ভাবি, না থাক, ও ছেলে মানুষ। ওর সামনে এই যে কাণ্ডটা হলো, এটাই যথেষ্ট অন্যায় হয়েছে। এই রকমটা না হওয়াই উচিত ছিল। তাছাড়া ওকে আর বলবেই বা কি? পরে শুনেছি ও বলেছিল, কি করলে সাবি, এ কি করলে? সাবি বেচারা কেঁদে কেঁদে বলেছে, আমি বুঝতে পারিনি উকলিরদা, আমি বুঝতে পারিনি। তোমার এত কষ্ট হবে, দিদির এত কষ্ট হবে।
কদিন পরে কি জানি একটা সন্ধ্যা দেখতে পাচ্ছি। বাইরে তখনও ম্লান আলো আছে, ঘরের ভিতর অন্ধকার, এক কোণে নীল বাতি, ঢাকনা পড়ানো, বেশিরভাগ দরজাই বন্ধ। আমাকে বন্দি করা হয়নি, লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছে। হঠাৎ দরজা ফাঁক করে একজনকে ঢুকলো। তার কথাগুলো মনে আছে, কিন্তু তার মুখটা আমি দেখতে পাচ্ছি না। তার শাড়ির বেড় দেওয়া পা দুটো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। সে কে? কাকিমা না শান্তি না চাঁপা পিসি নাকি অন্য কেউ? সে আমার বিছানার কাছে এসে দাঁড়ালো। দেখো রু, পালাবার চেষ্টা করো না, যেন তুমি এখনো নাবালিকা। যদি তুমি পালাও তোমাকে তো ধরে আনা হবেই। তোমার অবশ্য কোনো ক্ষতি হবে না, কিন্তু ওকে জেলে দেওয়া হবে। সে কোনো ভদ্রলোকের ছেলে নয়, চোর ডাকাতের সঙ্গে থাকতে হবে। হাফ প্যান্ট পরিয়ে ওকে দিয়ে পাথর ভাঙাবে। কেন তোমরা আমাকে শাসাচ্ছ? আমি বালিশে মুখ গুঁজে আছি। কি নিরুপায়, আমি কি নিরুপায়! আমি কি কোথাও যাচ্ছি? আমি তো এই ঘরে একলাই পড়ে আছি। এত বাক্য যন্ত্রণার দরকার কি? তোমার ভালোর জন্যই বলছি। বেশ 2-1 দিন কেটে গেছে। আমার সবচেয়ে কষ্ট এই, ওকে কোনো কথা বলা হলো না। কত কথা বলার ছিল, এই জীবনে আর বলা হবে না। যাবার আগে যদি 1 ঘন্টাও একলা কথা বলতে পারতাম। যতদিন ছিল শুধু কষ্টই দিয়েছি ওকে, আর কিছু না, আর কিচ্ছু না। এখন ভোরবেলা দরজাটা একটু ফাঁক হলো। খোকা ঘরে ঢুকলো। ঢুকেই ওর স্বভাবসিদ্ধ ভাঁড়ামি শুরু করেছে। হ্যাঁ, পড়ে পড়ে কান্না, ধিক ধিক, কোথা হতে এলে তুমি নির্মম পথিক। ও বিদায় অভিশাপ থেকে দেবযানীর বক্তব্য আওড়াচ্ছে। ওঠো, মির্জা তোমার একখানা বই চেয়েছে, ওর কাছে নেই। তুমি জানো সে কোথায় গেছে? জানি বই কি, সেই রিপন স্ট্রিটে, সেই অ্যাংলো ইন্ডিয়ানদের বাড়িতে। হায় কপাল, ও যে ওদের একেবারে ঘৃণা করে। ওদের ওখানে থাকতে ভালোই বাসে না। ওখানকার মেয়েগুলো ভালো না। তার যাবে কোথায়? একদিনের মধ্যে তাড়িয়ে দিলে এই বিদেশে বেচারা যাবে কোথায়? ও খোকা, খোকা ভাই রে, কি করি ভাই এখন? চুপ চুপ চুপ। মুখে তর্জনী ঠেকিয়ে ভঙ্গিমা করে ঘুরে নিল 1 পাক। চারিদিকে স্পাই, আমি পালাবো, শীঘ্র বই বার করো, আমি বারান্দায় দাঁড়াই। আমি বইটা বের করে বারান্দায় এলাম। তখনই আমার মনে হলো ওকে সাবধান করে দিই। বাবা যদি জিজ্ঞাসা করেন তাহলে কিছু যেন স্বীকার না করে। ও তো জানেই না যে অন্যায় কাজ করেছে, তাই বলে ফেলতেও পারে। আমি বইটার পিছনের পাতা খুললে লিখতে গেলাম, আমার হাত কেঁপে গেল, লাইন বেঁকে গেল। আমি একটা মিথ্যে কথাকে প্রেমের মূল্যে অক্ষয় করে দিলাম, সে কথা জানতেও পারলাম না। মির্জা, 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 I have told my mother that you have kissed me only on my forehead. খোকা ভাই, আমি একটা চিঠিও দেব, নিয়ে যাও, উত্তর নিয়ে এসো। তাড়াতাড়ি করো, মামা টের পেলে এই মুহূর্তে বিদায় করে দেবেন আমাকে। আমি ছোট্ট একটা কাগজ নিয়ে চিঠি লিখতে বসলাম। কি লিখব? কত কিছু লেখার ছিল, কিন্তু মনে পড়ছে না। থাক, দুটোই কথা আছে, খুব জোরের সঙ্গে বলতে হবে। মনে একান্ত বিশ্বাস নিয়ে এ সত্য আমি রাখবই। আমি লিখলাম, তোমাকে কখনোই ভুলব না। I shall never forget you, never forget you, never forget you. আর লিখলাম, তোমার জন্য আমি অপেক্ষা করব। I shall wait for you, wait for you. লাইনের পর লাইন একই কথা লিখে কাগজটা ভরিয়ে আমি খোকাকে দিলাম। খোকা, এই চিঠি ওকে দাও, তারপর যা হয় করা যাবে। আমার অনেক চুল এই কদিনে জটা হয়ে গেছে। আমি মাকে ছুঁতে দিইনি। মার সঙ্গে সর্বদা খিটিমিটি করছি, মা সমস্ত সহ্য করছেন। আমি চিঠিটা ওকে দিয়ে ঘরে এসে আবার শুয়ে পড়লাম। আমার দীর্ঘ কেশ ভার ঝুলিয়ে দিয়ে চোখের ওপর বাহু ঢাকা দিয়ে আমি প্রতিজ্ঞা করতে লাগলাম, ভুলব না, কিছুতেই ভুলব না।
মনের উপর তো বাবার হাত নেই। সেই প্রতিজ্ঞা নিঃশব্দ পদসঞ্চারে আমার অগোচরে নামতে লাগলো, পা ফেলে সন্তর্পণে নিচে, বহু নিচে, মনের অতলে, যেখানে বাইরের জগতের যাতায়াত নেই, যেখানে দিন রাত্রি পৌঁছয় না, যেখানে সকাল সন্ধ্যা নেই, যেখানে সূর্য ওঠে না, চন্দ্র তারা জ্বলে না, সেইখানে নেমে গিয়ে মহাযোগনিদ্রায় ঘুমিয়ে পড়ল। তখন কে জানতো 43 বছর পরে তার ঘুম ভাঙবে। 2-3 দিন কেটে গেল, খোকার আর দেখা নেই। শেষটায় একদিন ওকে ধরলাম। কি হলো, আমার বই আর চিঠিটা দিয়েছ? হ্যাঁ। তারপর? তারপর আর কি? তারপর আর কি মানে? ও কিছু বলল না? না তো। না তো? ভাই, তুমি একবার আজই যাও, বলো তাকে আমি উত্তর চাই। সে তো ওখানে নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের বাড়িতে বললে সে ওখানে নেই। ও মা, সে কি কথা? এতদিন আমায় বলনি কেন? বললে তুমি কি করবে? ও যদি জলে ঝাঁপ দেয়, তোমার কিচ্ছু করবার নেই। ও খোকা, ভাই কিছু করো লক্ষ্মীটি, তোমার পায়ে ধরছি, ওর খবরটা আমাকে এনে দাও। আচ্ছা আচ্ছা। খোকা পালিয়ে গেল। সকাল হচ্ছে, রাত্রি আসছে, কি অমোঘ নিয়মে চাকা ঘুরছে। সেই ঘূর্ণমান চক্র আমাদের ভিতরে সুখ, দুঃখ, শোক, আনন্দকে পরিশ্রুত করে এক ভাবকে অন্য ভাবে পরিণত করছে। মা বলেন, শোকের দাহ থাকে প্রথম 3 দিন, তখন আগুনে পোড়ায়, তারপর আস্তে আস্তে কমে আসে। মাতা পুত্র শোক ভোলে বিধবা উঠে দাঁড়ায়। ক্ষয় হচ্ছে প্রতিদিন, আবার ক্ষতিপূরণও হচ্ছে। সবাই জানে এ কথা, কানে শুনে কিংবা বইয়ে পড়ে। সে জানাই নয়। এই দুঃখ দহন আমাকে শেখাচ্ছে কি করে সত্যকে জানতে হয়। আমি ভেবেছিলাম চুল কেটে ফেলবো, পারিনি। এখন আর ইচ্ছেও নেই। আমার অন্য মন বলছে চুল কেটে কি হবে, বিশ্রী দেখাবে। এটাই তো জীবন লিপ্সা। আমি তা জানি। মা আমার কাছে বসে নানা গল্প করছেন। কাকা কীরকম খারাপ ব্যবহার শুরু করেছে, ওরা অন্য বাড়িতে চলে যাবে, বউটি সুবিধের নয়, বাপের বাড়ি গিয়ে বাবার নামে মার নামে লাগাচ্ছে, আমার নামেও। আমি কিছুই শুনছি না, বালিশে মুখ গুঁজে আছি। এসব কথা শুনে কি হবে? এরা যা খুশি করে করুক। এ সংসার আমার কাছে নিতান্ত পর হয়ে গেছে। মা আঙুল চালিয়ে চালিয়ে আমার চুলের জট ছাড়িয়ে দিয়েছেন, চুলে বিনুনি করে দিয়েছেন। মা আস্তে আস্তে বলছেন, রু, দুঃখ পাওয়াটারও দাম আছে। সব জ্ঞানীগুণীরাই তাই বলে গেছেন, তুমি ভগবানকে ডাকো, তিনিই তোমার মন ঠিক করে দেবেন, শান্ত করে দেবেন। দুঃখ পেলে তবেই মানুষ তার শরণাগত হয়, এমনি তো হয় না। বান খেয়ে যে পড়ে, সে যে ধরে তোমার চরণকে। মা ঘরের আলো নিভিয়ে দিয়ে চলে গেলেন। গানের কলিগুলি ঘুরে ফিরে মনের মধ্যে আসছে, কিন্তু আমার আচ্ছন্ন আবিষ্ট মনে তার অর্থবোধ হচ্ছে না। আরামে যার আঘাত ঢাকা, কলঙ্ক যার সুগন্ধ, কলঙ্ক যার সুগন্ধ। আমার কলঙ্ক হয়েছে? নিশ্চয়ই। পাশের বাড়ির বৈদ্যনাথবাবু বলেছেন, এই সব বড় ঘরের কীর্তি, বাড়ির মধ্যে একটা খ্রিস্টান ছোঁড়াকে রেখে ঢলাঢলি ব্যাপার। বাবা ভীষণ রেগে গেছেন। এবারই আমরা ছেড়ে দেব। এই অসভ্য পাড়ায় আর থেকে দরকার নেই। সবাই নিন্দা করছে। আমার আচ্ছন্ন মন অদ্ভুত তন্দ্রায় জড়িয়ে আসছে। কলঙ্ক যার সুগন্ধ, ধরে তোমার চরণকে, দেহি পদপল্লবম। আমি বিছানায় গড়াগড়ি দিচ্ছি, হঠাৎ খাট থেকে পড়ে গেলাম। সেদিন যখন আমার জ্ঞান ফিরে এলো, ঘরের মধ্যে সবাইকে দেখলাম, বাবাকেও। মির্জা চলে যাওয়ার পর এই আমার বাবার সঙ্গে সামনাসামনি দেখা। বাবা মাকে বলছে, দুধের সঙ্গে একটু ব্র্যান্ডি খাইয়ে দাও, কালকে শ্যামদাস কবিরাজকে ডাকা। কাকা কতকগুলো কড়া কড়া কথা বলে ঘর থেকে চলে গেল। এই প্রথম আমি তাকে বাবার সামনে উদ্ধত হতে দেখলাম। আমার কাকার উপর রাগ হচ্ছে। আশফর্দা দেখো, বাবাকে ওরকম করে বলবে,
বাবা ওকে মানুষ করেছেন না? আমি নির্বাক তাকিয়ে আছি। ঘরে দুটো আলো জ্বলছে, কিন্তু মানুষগুলো যেন অন্ধকারে ছায়ামূর্তি। এমনকি বাবাও। বাবার ছায়াটা আমার বইয়ের তাকের কাছে গিয়ে দাঁড়িয়েছে। বাবা খুঁজে খুঁজে বই বার করছেন। প্রথম বইটা একটা জাপানি রূপকথার বই, উজ্জ্বল নীল কাপড়ে বাঁধানো, তার উপরে সোনালি রঙের ছাপ দেওয়া একটা অদ্ভুত জানোয়ারের ছবি। বাবা আস্তে আস্তে পাতা খুলে উপহারের পৃষ্ঠা ছিঁড়ে ফেললেন। ওই বই ও আমাকে দিয়েছিল। তারপর হাঙ্গার বইটার থেকেও ছিঁড়লেন। একটা একটা করে বই বের করছেন আর উপহারের পৃষ্ঠা ছিঁড়ে ফেলছেন। গেটের জীবনীখানা বের করে উপহারের লেখাটা খুঁজে পেলেন না। ওটা প্রথম পাতাতেই ছিল, মলাটের সঙ্গে লেগে রইল। ওইটুকুই ওর হাতের লেখা এবং একমাত্র চিহ্ন, যা সারা জীবন আমার সঙ্গে আছে। আর কিছু নেই, একখানা ছবি পর্যন্ত নয়। বাবা আস্তে আস্তে কাগজগুলো কুচি কুচি করে জানলা দিয়ে নিচে ফেলে দিলেন। অন্য বাড়ি হলে হয়তো বইগুলি নষ্ট করা হতো, এই বাড়িতে তা হতে পারে না। এই বাড়িতেও চেঙ্গিস খাঁ আছেন, কিন্তু তিনি বই নষ্ট করতে পারেন না। মানুষ পোড়াতে পারেন, কিন্তু বই নয়। বই তার ঈশ্বর। মধুপুরে বাবার বন্ধু সপরিবারে যাচ্ছেন পুজোর ছুটিতে। আমাদেরও হাওয়া বদলানো দরকার। বাবা বলছেন নতুন জায়গায় গেলে শরীর মন ভালো হবে। মন কিন্তু আমার ক্রমেই খারাপ হচ্ছে। অন্য সব কারণ ছাপিয়ে একটা কথা তীক্ষ্ণ ছুরির ধারের মতো আমার বুকের ভিতরটা খুঁচিয়ে দগদগে করে ফেলেছে। একবার যদি ওকে জিজ্ঞাসা করতে পারতাম, চিঠির উত্তর দাও না কেন? কিন্তু কি করে হবে? কে আমাকে রিপন স্ট্রিটে নিয়ে যাবে? আমি কলকাতার রাস্তা চিনি না যে তা নয়, কিন্তু একা বেরোনো তো অসম্ভব এবং বিপজ্জনক। একলা কলকাতার রাস্তায় আমি কখনো হাঁটিনি। ড্রাইভারটাকে পাঠানো যায়, কিন্তু ওই লোকটাকে আমার ভালো লাগছে না। ওর চোখ দুটো সাপদের মতো। ও আমাদের লক্ষ্য করে, ওকে তাই আমার ভয় করে। খোকা তো আর আসেই না। আমি যেদিন মধুপুরে যাব সেই দিন সে এলো, আমাদের সঙ্গে স্টেশনে যাবে, জিনিসপত্র তুলতে সাহায্য করবে। আমি ওকে একটু একা পেয়ে জিজ্ঞাসা করলাম, খোকা তুমি আর আসো না কেন ভাই? অন্তত তোমার সঙ্গে একটু ওর কথাও তো বলতে পারি। খোকা নীরব। কেন আসো না বলো না? আমি তোমার এত কষ্ট দেখতে পারি না রূপ। মানুষের তো সহ্য শক্তির একটা সীমা আছে। কিন্তু তোমার সঙ্গে একটু কথা বলতে পারলে আমার কষ্ট তো কমে। ও কি করছে এখন? ও তো এখানে নেই, হিমালয়ে চলে গেছে। হিমালয়? দার্জিলিং বলো? না না, হিমালয়ে, দার্জিলিং নয়, ঋষিকেশ। ও তো সন্ন্যাসী হয়ে গেছে। সন্ন্যাসী হয়েছে? সে আবার কি? সন্ন্যাসী হওয়া কাকে বলে? তাই জন্যই কি চিঠির উত্তর দিচ্ছে না? ট্রেনে উঠে আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছি। এই অদ্ভুত খবরটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কোথায় আমায় চিঠি লিখবে, একটা পরামর্শ করবে, তা নয়, হিমালয়ে চলে গেল। আমি কাঁদছি। বাবা মা দুজনেই বুঝতে পারছেন আমি কাঁদছি। নিজেরা আস্তে আস্তে কথা বলছেন, ভাই বোনদের খাওয়াচ্ছেন, শোয়াচ্ছেন। অবশ্য এইসব কাজ মা একলাই করছেন। বাবা তো একেবারে শিশু, জীবনে বোধহয় নিজে এক গ্লাস জল গড়িয়েও খাননি। কাঁদতে কাঁদতে আস্তে আস্তে আমার চোখের জল শুকিয়ে গেছে, যন্ত্রণা কমে এসেছে। দুঃখ দহনের একটা অলৌকিক তৃপ্তি আছে, তা আমার মনকে ঘুম পাড়িয়ে ফেলেছে। আমি সেই স্তিমিত জগতে হঠাৎ শুনতে পেলাম বাবা মাকে বলছেন, ওর দিকে জানলাগুলো বন্ধ করে দাও, যদি লাফ দিয়ে পড়ে। তখন জানলায় রেলিং থাকতো না। আমি মনে মনে ভাবছি, অমন কাজ কখনো করব না। জীবন সুন্দর ও দুঃখও সুন্দর। এই জীবন আলোর মতো জ্বলবে। বিরহানলে জালোরে তারে জালো। এইবার এই গানটার অর্থ আমি বুঝতে পেরেছি। মধুপুরের বাড়িটা সুন্দর, চারিদিকে খোলা প্রকৃতি। এখানে এসে শরীর জুড়িয়ে যাচ্ছে। ওরও হয়তো হিমালয়ে গিয়ে ভালোই লাগছে।
প্রকৃতি আমাদের সেবা করে নিঃশব্দে। প্রকৃতি মায়ের মতো। আমার সঙ্গে মাও আছেন, ওর কেউ নেই, ও একেবারে একা। একদিন পুকুরের ঘাটে বসে মা আমাকে আস্তে আস্তে বললেন, মনটাকে ঠিক করে নাও রু, ওর সঙ্গে তোমার আর কোনো দিনও দেখা হবে না। কেন মা, কেন? তোমার নিষ্ঠুর বাবা ওকে দিয়ে ভীষণ করে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন যে তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আমি তো মিশনারিদের স্কুলে পড়েছি, নানদের ভাও নেবার কথা শুনেছি। আমার তাই হাসি পেল। ও প্রতিজ্ঞা রাখবে কেন? ও কি নান নাকি? কিন্তু কোনোদিনও দেখা হবে না কথাটা মনের ভিতর ঘুরতেই লাগলো একটা দীর্ঘশ্বাসকে পাক দিয়ে দিয়ে, যার নাম হাহাকার। আমরা মধুপুরে থাকতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের গল্প খুব হতো। সম্ভবত সেই সময় ঘটনাটা ঘটল। তাছাড়া যাদের বাড়িতে ছিলাম তারা এবং আমরাও ওই ঘটনার স্থানটির সঙ্গে এবং পাত্রদের সঙ্গে বিশেষ পরিচিত। যে পাহাড়তলিতে যুদ্ধটা হলো সে আমাদের চেনা জায়গা। ওই সব ছেলেরা আমাদেরই বয়সী, তাই তাদের এই অসম সাহসে আমরা গর্বিত। বাবা যখন বলতে লাগলেন এইরকম পাগলামের কোনো অর্থ হয় না, তখন আমরা খুব তর্ক করলাম। এর ফলাফলে স্বাধীনতা কতটা এগোবে তা কে জানে, কিন্তু ওরা নিজেরা তো এগোলো। এত বড় একটা কাজ করাই কি কম কথা? আমি ভাবছি এইরকম একটা বড় কাজের মধ্যে যদি আমি যেতে পারতাম তাহলে আমার দুঃখটা নিশ্চয়ই চলে যেত। কিন্তু আমার যে কোনো উপায় নেই নিজের কোনো পথ খুঁজে নেবার। ওরা দেশকে স্বাধীন করতে চায়, মানুষকে স্বাধীন করবে কে? আমাকে, আমার মাকে? পুকুরের ধারে বসে আমি ভাবতাম যদি কোনোদিন সুযোগ পাই এই সমাজের সব সংকীর্ণ নিয়মগুলির বিরুদ্ধে লড়াই করতে হবে। আমি না হয় ছোট, মার পরাধীনতাই আমার খারাপ লাগছে বেশি। নিজের মেয়ের সম্বন্ধে তার কোনো অধিকার নেই। আমি জানি মার কতটা খারাপ লেগেছে। মা এই প্রেমকে সম্মান করেছেন, কিন্তু তার উপায় নেই। আমি যখন 1930 সালের কথা ভাবি তখন জানি বলেই ওই বিশেষ বছরটা চিহ্নিত করতে পারি, নইলে আমার অনুভূতিতে সাল তারিখ নেই। দিন, বছর, মাস সব অর্থহীন। আকাশে যেমন দিকচিহ্ন নেই, সীমাবদ্ধ পৃথিবীকে দিয়েই দিকের অর্থ বুঝতে হয়, তেমনি মহাকালে প্রবিষ্ট যেসব অনুভূতি তারও সন, তারিখ, সকাল, সন্ধ্যা নেই। তার বিপুল ব্যাপ্তি নিয়ে সে তখন ক্ষণকালিক উপস্থিতিকে অতিক্রম করে যায়। তখন দূরেও যা, কাছেও তা, চলাও যা, না চলাও তাই। আমি ঠিক বলতে পারবো না সেটা কবে এবং কোন দিন, মধুপুরে যাবার আগে কি পরে, কারণ আমি যেন একটা পড়া বইয়ের পাতা উল্টাতে গিয়ে যেই ঘটনাটা পাতার ডান দিককে দেখব ভেবেছিলাম সেটা বাঁয়ে দেখেছি। এইরকম তো হয়। আমি আমার ঘরে শুয়ে আছি, মা বসে বসে গল্প করছেন। গল্পের বিষয়বস্তু বাবার অসুখ। বাবার অসুখটা যে কত সাংঘাতিক তাই বলে মা আমার মনটাকে তার প্রতি অনুকূল করতে চাইছেন। বাবার প্রতি আমার শ্রদ্ধা একটুও কমেনি, ভালোবাসা তো নয়। তবু বাবার অসুখ নিয়ে মা এত ব্যস্ত, কিন্তু মার অসুখ হলে বাবা গ্রাহ্যও করেন না, মাও না। এটা কি রকম? কাজেই আমি মায়ের কথায় সায় দিচ্ছি না। মা আমার বিমুখ মনের ভাব বুঝতে পেরে বিপন্ন বোধ করছেন। এমন সময় বাবার পায়ের শব্দ শোনা গেল। তিনি দরজার কাছে এসে দাঁড়ালেন। বাবার চোখ খুব বড় বড়, খড়গনাশা, রং উজ্জ্বল তাম্রবর্ণ। রাগ হলে তা লাল হয়ে যায় আরও বেশি। এখন বাবার মুখ লাল। তিনি বললেন, এইরকম করে পড়ে পড়ে কাঁদলেই চলবে? পরীক্ষা দেওয়া হবে না? ছুটকি পর্যন্ত পরীক্ষা দিচ্ছে। আশ্চর্য ব্যাপার, এত শোকের হয়েছেটা কি? বাবা খুব জোরে জোরে বকছেন, রীতিমতো চিৎকার করে। মা তাড়াতাড়ি উঠে গেলেন, দরজার কাছ থেকে বাবাকে সরিয়ে বন্ধ দরজার দিকে নিয়ে গেলেন। ওই দরজাটাও বন্ধ নয়, একটু ফাঁক আছে, আমি সব শুনতে পারছি, কারণ আমি উৎকর্ণ। মা বলছেন,
সব কিছু নিয়ে কি জবরদস্তি করা যায়? নিষ্ঠুরতার একটা সীমা আছে তো। তাই বলে এই রকম করে আমার চোখের সামনে জীবনটা নষ্ট করবে? পরীক্ষা দেবে না? পরীক্ষা দেওয়াটা যদি অত দরকার মনে করো তবে স্কুল ছাড়ালে কেন? এই বছরই তো হয়ে যেত পরীক্ষা। বাহ, স্কুলে নাকি পড়াশোনা হয়। স্কুলে গেলেও এত সাহিত্য পড়তে পারতো? সমস্ত রবীন্দ্র কাব্য ওর মুখস্থ। MA ক্লাসের ছেলেরাও অত পড়েনি। এত কবিতা লিখতে কি পারতো? মাস্টারনিরা হোমওয়ার্ক দেন, হোমওয়ার্ক লালকালি দিয়ে গুড ব্যাড অশ্বডিম্ব। তাহলে তো হয়েছেই, পড়াশোনা তো করেছে, পরীক্ষা না হয় পরেই দেবে। না না, তা হয় না, পরীক্ষা দিতে হবে। বাহ, আমার মেয়ে পাশ করবে না? কি যে সর্বনাশ হয়ে গেল, কিচ্ছু হবে না। এত করে আমি ওকে তৈরি করছিলাম, আমার সব নষ্ট হয়ে গেল। ও আর কবিতা লিখবে না, পড়াশোনা করবে না, আমার আশা ভরসা সম্পূর্ণ নির্মূল। তাহলে দেখে শুনে একটা বিয়েই দিয়ে দাও। বাবা হাহাকার করে উঠলেন। মা যেন ছোট্ট শিশুকে সান্ত্বনা দিচ্ছেন। আমায় আমায় একটু সময় দাও লক্ষ্মীটি, একটু সময় দাও। তোমার সব যেমন ছিল আমি তেমনই করে দেব। তুমিও তো ঠিকভাবে চলছো না। তুমি ওর মনটাকে বিমুখ করো। মেয়েকে বলো ওরা ইউরোপের নাগরিক, ওরা মৃগয়াপটু। তা আমি কিছুতেই পারবো না। বেচারা পরের ছেলে সন্ন্যাসী হয়ে বনে বাদারি ঘুরে বেড়াচ্ছে, তার জন্য কিছু না করতে পারি, অপবাদ দিতে পারবো না। ওকে এ কথা বললে তার কি ক্ষতি হবে? সে তো টেরও পাবে না। তার সঙ্গে কি আমি খারাপ ব্যবহার করতে বলেছি? যুদ্ধ জিততে হলে বুদ্ধির ব্যবহার করো। খালি ভাবালুতায় হবে? নাথিং ইজ রং ইন লাভ অ্যান্ড ওয়ার। আমার মতো সে নয়। মন্দ যা তা মন্দই, বিবেকের বিরুদ্ধে আমার বুদ্ধি বড় হবে না। মা বাবার সঙ্গে কঠিন তর্ক করছেন। মা সব সময় তা করেন। মার নিজস্ব মত আছে, কিন্তু তা প্রয়োগ করতে পারেন না। স্নেহের কাছে পরাভূত হয়ে যান। মা বাবার তর্ক শুনছি, কিন্তু কি আশ্চর্য, আমার যন্ত্রণাবিদ্ধ মন বাবার কথাই গ্রহণ করেছে। মৃগয়া ঠিকই বটে, নইলে চিঠির উত্তর দিল না কেন? আমাকে জানালো না কেন আমি কি করব? ও তো পুরুষ মানুষ, আমার চেয়ে বড়। ও যদি না বলে কে আমার পথ ঠিক করে দেবে? তার মানে ও চায় না আমাকে আর। খেলা শেষ হয়ে গেছে। মৃগয়া। একদিন বাবা আমাদের শকুন্তলা পড়াচ্ছিলেন। আমরা মাটিতে মাদুরে বসে আছি, মাঝখানে বাবা। আমি তাকে দেখতে পাচ্ছি। বাবার মুখে সংস্কৃত পড়া যে শোনেনি সে জানবে না কি তার অপূর্ব সৌন্দর্য। সংস্কৃত ভাষা তার সমস্ত মাধুর্য ঐশ্বর্য নিয়ে কাব্যের অর্থকে শব্দার্থের থেকে ছাড়িয়ে মনের পর্বে পর্বে ঝঙ্কার তুলেছে। বাবা বলছেন, মৃগয়াপটু নাগরিক দুষ্মন্ত এসেছেন বনে শিকার করতে। বনের মৃগ সরল, অসহায়, মৃদু, অর্থাৎ কোমল দুষ্মন্ত রথের উপর থেকেও উদ্যত ধনু। এখনই তিনি বাণ ছুড়বেন। বনবাসীরা এই নিষ্ঠুরতা করতে নিষেধ করছেন। তারা 2 হাত তুলে বলছেন, মেরো না, মেরো না বাণ, তুলার রাশিতে আগুন দিও না। এই বাণ কার? মদনের। এই মৃগকে শকুন্তলা। কুসুমতুল্য কোমলা, বলকলীয় মনোজ্ঞা পুষ্পাভরণা শকুন্তলা। অনভিজ্ঞা সরলা নাগরিকদের আচার আচরণ তিনি কিছুই জানেন না। তিনি মৃগ। দুষ্মন্ত একটু পরেই তাকে সর্বিদ্ধ করবেন, পুষ্পরাশিতে আগুন দেবেন। এখানে তারই পূর্বাভাস দেওয়া হচ্ছে। এটা সাজেস্টিভ। যে ঘটনা পরে ঘটবে তারই আভাস দেওয়া হলো। আমি ভাবছি বাবা ঠিকই বলেছেন, মৃগয়া। কিন্তু আমি তো সরলা নই। নিশ্চয়ই অভিজ্ঞতাও তো অনেক হলো। এই স্বর আমি তুলে ফেলব। পরের দিন আমি মাকে বললাম, মা তুমি বাবাকে বলো আমি পরীক্ষা দেব। এখনও তো 3 মাস আছে। সিলেবাস এনে দিন, যথেষ্ট সময় আছে। যথেষ্ট বই কি? ইচ্ছা হলে তোমার আর কতক্ষণ লাগবে? মার খুব আনন্দ হয়েছে, আমাকে খোশামত করছেন। তোমার বাবা বলেন কত স্বাদ করে নাম রেখেছি। ও জ্ঞানের অমৃত পান করবে, ব্রহ্মবাদিনী হবে।
তোমার বাবার আশাটা পূর্ণ করো মা, সামান্য কারণে জীবনটা তছনছ করে ফেলো না। প্রথম যেদিন বাবার কাছে পড়তে বসলাম সেদিনের অভিজ্ঞতা দুঃখজনক তো বটেই, আজকালকার দিনে অবিশ্বাস্য। বাবা আমাকে বলছেন, অভূততভাবে চির কতগুলো দৃষ্টান্ত লেখো। আমি মন দিতেই পারছি না। বাবা ঘোরাফেরা করে এসে বসলেন। আমি শূন্য খাতা হাতে নিয়ে শূন্য দৃষ্টিতে বসে আছি। যাকে ব্রহ্মরন্ধ্র জ্বলে যাওয়া বলে, বাবার তাই হয়েছে। এতটুকু একটা মেয়েকে বসে আনতে পারছেন না। কি হয়েছে কি? সব কি গুলে খেয়েছো? লিখছো না কেন? লেখো। আমার হাত আরো অনড় হয়ে গেছে। কিছু তো মনে পড়ছেই না। হঠাৎ বাবা আমার গালের উপর প্রকাণ্ড একটা চড় মারলেন। 5 আঙুলের দাগ বসে গেল। কিন্তু কি আশ্চর্য, আমার ব্যথা লাগলো না। মা ছুটে এলেন। কি হলো? কি ব্যাপার? এত বড় মেয়েকে তুমি মারলে? বাবা বই ফেলে উঠে পড়েছেন। অসহ্য, অসহ্য ওর এই গোয়ার তুমি, ইচ্ছে করে পড়বে না। মা চুপ করে রইলেন। সেদিন বাবার উপর নয়, মার উপরই আমার অভিমান হয়েছিল। কারণ বাবা যা ঠিক মনে করেছেন তাই করেছেন, মা যা ঠিক মনে করেছেন তা তো করতে পারছেন না। মা জবরদস্তি করে মাথা নিচু করেন। এই ভুলের খেসারত তাঁকে দিতে হয়েছিল। বাইরে বেরিয়ে, অর্থাৎ বসবার ঘরে যেখানে আমি পড়তে বসেছিলাম, সেখান থেকে বেরিয়ে সিঁড়ির কাছে দেখি শান্তি দাঁড়িয়ে আছে। সে আমার দিকে জল ভরা চোখে চাইল। দেখ রু, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি ভাবছি আমাকে তো থাকতেই হবে, কারণ সে তো আর আমার খোঁজই করলো না। আমি আর কোথায় যাব? মধুপুরে গিয়ে কারোরই শরীর ভালো হলো না। সেখানে পুকুরের জলে স্নান করে প্রত্যেকেই এক এক রকম ব্যাধি সংগ্রহ করল। ভাইটির বয়স 4, তার সাংঘাতিক টাইফয়েড হলো। সাবির যৌবনে প্রবেশের অসুখ। সেই সময় ও মানসিক আঘাত পেয়েছে আমার জন্য। তারপর আমি তো মাকে হয়রান করে ফেলেছি। মায়ের কষ্টের চূড়ান্ত হচ্ছে। এর মধ্যে বাবা বললেন তার সব রকম পরীক্ষা করানো দরকার, সেজন্য হাসপাতালে কেবিন নিয়ে থাকবেন। মেডিকেল কলেজে কেবিন নেওয়া হলো। বিরাট ঘর। তখনকার হাসপাতাল কি পরিচ্ছন্নই না ছিল। পাথরের মেঝে, ধপধপ করছে বিছানা, চমৎকার আসবাব। বাবার সব পরীক্ষা হচ্ছে। শরীরে তো কষ্ট নেই। রাশি রাশি বই আসছে, পড়া হচ্ছে। সন্ধেবেলা অগুন্তি ভক্ত শিষ্য সমাবেশ, আড্ডা, গল্প, আলোচনা। খাবার হাসপাতালে যা দেয় ও বাড়ি থেকে যা নেওয়া হয় তা প্রচুর। অতিথিদের খাওয়ানো চলে। কেবিনে আত্মীয় স্বজনকে থাকতে দেয়। মা তো আসতে পারেন না, আমি সারাদিন থাকি। মা এক টাইফয়েডের রোগী নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন। তখনকার দিনে টাইফয়েড বড় ভয়ঙ্কর অসুখ ছিল। মাকে সাহায্য করবার কেউ নেই শান্তি ছাড়া। আমি তো বাবার কাছে সারাদিন তার পরিচর্যা করছি। একদিন হাসপাতালে বাবা আমাকে আস্তে আস্তে বললেন, রু, তুই আর কবিতা লিখবি না? আমি চুপ করে রইলাম। আসলে আমি তখন কবিতা লিখছিলাম, কিন্তু যা লিখতে চাই তা এত স্পষ্ট হয়ে পড়ে যে তাতে কোনো আড়াল থাকে না। অমন লেখা কি কাউকে দেখানো যায়? সবাই যে মনের ভিতরটা দেখে ফেলবে। প্রায় একটা বই লেখা হয়েছিল। আমি শুনেছি ব্যক্তিগত জিনিসকে নৈর্ব্যক্তিক করে তোলাই সাহিত্যের কাজ। আমার যা তা সকলের হলো, কিন্তু তা হচ্ছিল না। বড় নির্লজ্জ রকম আমার কথা হয়ে যাচ্ছিল। ওই সময়কার একটা কবিতা আমার মনে আছে। আমি শেক্সপিয়রকে জিজ্ঞাসা করছিলাম, তখন তুমি কোথায় ছিলে শেক্সপিয়র, যখন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম? ওটা জানালা নয়, বারান্দা। তাতে তফাৎ কি? সে বাড়ি সামান্য একটা দোতলা ভাড়াটে বাড়ি, ধনী গৃহের অলিন্দ নয়। আর সে নিচে ছিল রাস্তার উপরে, বাগানে নয়। সেখানে কোনো প্রাচীর ছিল না, কিন্তু একটা মাধবীলতা তো ছিল। বাগানে না হয় নাই হলো, পাশে রাস্তা ছিল। কলকাতায় ওই মলিন রাস্তায় ফুল ফোটেনি, তা নাই বা ফুটল।
তাতেই কি ঘটনাটা তুচ্ছ হয়ে গেল মহাকবি? আমি তো আশা করেছিলাম যে মুহূর্তে সে বিদায় নিচ্ছিল তুমি তাকে দেখেছ, তুমি আমার পিছনে ছিলে। মণ্ডলীকৃত প্রতিমার পিছনে যেমন চালচিত্র থাকে, আমি তো ভেবেছি আমার ওই আহত প্রেমকে তুমি আবার প্রাণ দেবে। স্বর্ণমূর্তি কি জুলিয়েটকে অমর করতে পারে? আমি তাকে অমর করেছি বলে তুমি আমার ভক্ত হবে, আমার বন্দনা করো মহাকবি, আমার ঘরে এসো। এইসব কবিতা 4-5 বছর পরে আমি বন উৎসব করেছি, কিন্তু আমি এখন জানি বাবাকে যদি তখনও দেখাতাম তিনি রাগ করতেন না। যে বস্তু লেখা হয়েছে তা যদি ভালো হয়ে থাকে তাহলে তা ঈশ্বর হয়ে গেছে। তখন কে লিখলো, কেন লিখলো তা নিয়ে তিনি মাথা ঘামাবেন না। আমার প্রেমে পড়ায় তার আপত্তি ছিল, কিন্তু প্রেমের কবিতা লেখায় নয়। তখন বলবেন নানা অভিজ্ঞতা হওয়া ভালো, এই তো সব অবিদ্যা, মায়া। এই অবিদ্যার জগতের ভিতর দিয়েই তো জ্ঞানের জগতে পৌঁছতে হবে। জ্ঞানের অমৃত পানে বাবা সতত উন্মুখ। অবিদ্যার জগতে সুখ দুঃখ কাতর যে মানুষ বাস করে তাদের জন্য তিনি তত ভাবিত নন। সবার উপরে মানুষ সত্য, এই তার জীবনের বাণী নয়। হাসপাতালে রোগী পরিচর্যা করতে যেতাম, করতামও। সারাদিন বাবাকে পড়ে শোনানো, বিকালে যেসব অতিথি অভ্যাগত আসবে স্টোভে তাদের জন্য খাবার তৈরি করে রাখা ইত্যাদি কাজ করতাম। বাইরে থেকে এখন আমি স্বাভাবিক, কিন্তু ভিতরটা কিছুতেই ঠিক হচ্ছে না। সন্ন্যাসী হয়ে বনে বাদারে বেড়াবার কথা ভাবলেই আমার বুক ভেঙে কান্না আসে, অনুশোচনায় জ্বলতে থাকি। আমার মনে হয় সাপে কামড়ে দেয় যদি, তাহলে ওকে আমিই খুন করলাম। ও কি করে জঙ্গলে রয়েছে? ও তো সাহেব, ওদের কত ভালোভাবে থাকা অভ্যাস। বাবা সবসময় আমায় বলতেন একদিন অন্তর খাবার টেবিলের চাদর বদলে দিও রু, যেন ঝোলের দাগটা না থাকে। ওরা ইউরোপে কত পরিচ্ছন্ন থাকে জানো? এইসব কথা যখন মনে পড়তো তখন বাইরেটা স্বাভাবিক রাখতে হতো বলেই ভিতরটা রক্তাক্ত হয়ে যেত। বাবার সামনে দুর্বলতা প্রকাশ করতে আমার লজ্জা বোধ হতো, আত্মসম্মানে লাগতো। তাই আমি খুব হাসি খুশি থাকতে চেষ্টা করতাম। তা সত্ত্বেও একদিন হাসপাতালেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ঠিক অব্যবহিত কারণটা কী ছিল মনে পড়ছে না, হয়তো ছিল না কিছুই। ডাক্তার বললেন নার্ভাস ব্রেকডাউন হবার উপক্রম হয়েছে। মা তো ভেবেই অস্থির। বাবা বলতে লাগলেন একটু মনের জোর করলেই ঠিক হয়ে যায়, তা করবে না তো হবে কি? ইচ্ছে করে আমায় এরকম জব্দ করছে। ডাক্তার যদি অন্য কেউ হতেন তবে বাবা তাকে ডাক্তারি বিষয়ে প্রশ্ন প্রতিপ্রশ্ন করে ডাক্তারি শাস্ত্রে তার অজ্ঞতা প্রমাণ করে তার মাথা হেঁট করে দিতেন। কিন্তু ডাক্তার তো আর কেউ নয়, চিকিৎসা শ্রেষ্ঠ নীলরতন সরকার, যিনি রোগীর গন্ধ পেয়ে টাইফয়েড বা নিউমোনিয়া চিনে ফেলেন, যিনি ঘরে ঢুকলে মৃত্যুভীত অভয় পায়। আমাদের চিরশুভানুধ্যায়ী সেই ডাক্তার আমাকে আরোগ্য করলেন। 7-8 মাসের মধ্যে আমি সেরে উঠলাম। পরীক্ষাও দেওয়া হলো, ফলও ভালোই হলো। রোগটা যখন সেরে গেল তখন আমার ভারী দুঃখ হতে লাগলো, যেন যুদ্ধের প্রধান অস্ত্রটাই ভোঁতা হয়ে গেছে, আর লড়ব কি দিয়ে। সেবারে আমার পরীক্ষার বিষয় বলতে গেলে একটা কথা আজকের দিনে বিশেষ করে মনে হয়, যখন দেখি বাবা মাও সন্তানের জন্য প্রশ্নপত্রের সন্ধানে ঘোরেন, জাল জুয়াচুরিতে দ্বিধাহীন হন। আমি যে পরীক্ষা দেব সেটা আগে থেকে ঠিক ছিল না বলে বাবা সংস্কৃত প্রশ্নপত্র করেছিলেন, কিন্তু পরে আমি পরীক্ষা দেওয়ায় পরীক্ষকের পদ ছেড়ে দিলেন। প্রশ্নপত্র বাবাই করেছিলেন, আমাকে পড়িয়েও ছিলেন তিনি, কিন্তু কিছুমাত্র বুঝতে পারিনি প্রশ্নে কি আছে। পরীক্ষা দিয়ে আসার পর বাবা খুব হাসছেন। কি, আগে কিছু বুঝতে পারিসনি তো? আজকের দিনে এটা হয়তো অসম্ভব আষাঢ়ে গল্প শোনাবে। তখনকার দিনে বাপ মারা চাইতেন যে ছেলেমেয়েরা যেন লেখাপড়া শেখে, এখন চান শুধু ডিগ্রি। দেশের এই একটা পরিবর্তন বটে। 9-10 মাস কেটে গেছে, কিংবা 1 বছর, এর মধ্যে আমি ওর কোনো খবর পাইনি। খোকাও আসে না, ওর বইয়ের দোকানে গিয়েও আর ওকে ধরা আমার হয় না। আমার ছোট একটা বোন হয়েছে, কাকারা চলে গেছে,
বাবার সঙ্গে খুব ঝগড়া করেছে, মুখোমুখি নয়, সে সাহস তার হয়নি। সে মাকে বকাবকি করেছে, মা স্বামীর পক্ষ নিয়ে ঝগড়া করেছেন। আমারও কাকার উপর রাগ হয়েছে, আমিও ঝগড়া করেছি। কাকিমা তো বাপের বাড়ি গিয়ে বসে আছে, নাগালের বাইরে। কাকার রাগের ভিতরের কারণটা কি আমি তা বুঝতে পারিনি, কিন্তু এইরকমভাবে চলে যাওয়ায় আমার দুঃখ হয়েছে খুবই। কাকাকে এত ভালোবাসতাম, প্রতিজ্ঞা করেছি কোনোদিন আর তার মুখ দেখব না। মা বললেন সংসারটা ভাঙতে শুরু করলো। আত্মীয় পরিজন, আশ্রিত অতিথি সবাইকে নিয়ে যে সাজানো সংসারটা গল্পে, হাসিতে, কবিতায়, উল্লাসে গত 1 বছর ঝলমল করছিল, মা তো সেখানে রাজেন্দ্রাণী। একে একে যেন একটা বাতি নিভে যাচ্ছে। একদিন আমি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি, বাবা বসবার ঘর থেকে বেরিয়ে এলেন। কাল মির্জা এসেছিল। আমার ভিতরটা ধকধক করে উঠেছে। হায় ঈশ্বর, কি শুনবো এখন? দাড়ি রেখেছেন, এক মুখ দাড়ি, সন্ন্যাসী হয়েছেন, আমি তো চিনতেই পারি না। আমি কোনো উত্তর না দিয়ে বাবার দিকে মুখ না ফিরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। বাবা ডাকলেন, রু রু। সে দেশে চলে যাবে, তার যে কিউরিওগুলো পড়ে আছে গাড়িতে তুলে দিস। আমি ভাবছি কেন ও দাড়ি রাখলো? এটা কি শোক? আমি তো কিছুই করতে পারলাম না, চুলও কাটা হলো না। স্বার্থপর, আমি স্বার্থপর। মির্জা যখন একবার দার্জিলিংয়ে গিয়েছিল, তখন সেখান থেকে খুব সুন্দর সুন্দর বড় বড় তিব্বতী কিউরিও এনেছিল। সেগুলো এইখানেই সিঁড়ির তাকে সাজানো ছিল। সেই চিহ্নগুলো আমি দেখতাম। আজ নিজের হাতে সেগুলো গাড়িতে তুলে দিলাম। যাক, তাতে আমার দুঃখ নেই। কোনো দিনই, অর্থাৎ ছোটবেলা থেকেই আমি মূর্তি পূজক নই। অর্থাৎ কোনো বস্তু আমার কাছে ভাবের প্রতীক হয় না। ওর যে একটাও ছবি নেই আমার কাছে, সেজন্য আমার দুঃখ হয় না। ছবি দিয়ে কি হবে? ছবি তো মানুষকে দেবে না। বাবা যখন ওর এক মুখ দাঁড়ির কথা বলেছিলেন, তখন আমার বুকের ভিতরটা থেঁতলে যাচ্ছিল। আমি ভাবছি বাবা হাসছেন কেন? তাহলে কি ব্যাপারটা আমার কাছে হাস্যকর, ছেলে মানুষই বলে মনে হবে? মনে দুঃখ পেলে কি এইভাবে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো সোজা কথা? মনে দুঃখ তো ছিলই, তার সঙ্গে আবার শরীরের দুঃখও যোগ হলো। কিন্তু এই কাজে সে পারঙ্গম। নিজেকে কষ্ট দিতে তার জুড়ি নেই। নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই, হয়তো সেটা বোকামি। তবুও মানুষ সে কাজকে সম্মান করে। সতীদাহের মতো ভয়াবহ জিনিস আর নেই। তবু যখন ঠাকুমা বলতেন তাদের পূর্বপুরুষে একজন সতী হয়েছিলেন, তখন তার মুখটা আলো হয়ে যেত। নিরাভরণ, উপবাস জর্জর বৈধব্য ঠাট্টার বস্তু নয়। কিউরিওগুলো গাড়িতে তুলছি আর ভাবছি বাবা পারবেন কারুর জন্য নিজেকে কষ্ট দিতে, নিজেকে একটু বঞ্চিত করতে? অসম্ভব। হি জেস অ্যাট স্কার্স হু নেভার ফেল্ট এ উন্ড। আমাদের কারোরই শরীর ঠিকমতো ভালো হয়নি, তাই আবার আমরা বাইরে যাব। এবার কাশিতে যাওয়া হবে। আমাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমার ধারণা আমি খুব স্বাভাবিকভাবেই চলেছি। আর কেউ আমার মনোবিকার বুঝতে পারছে না। মনোবিকার আবার কি? প্রেম ট্রেম সব বাজে কথা। কিন্তু মার মনে শান্তি নেই। শান্তি না থাকার প্রধান কারণ মার নিজের ভিতরে। মা ভাবছেন তিনি আমায় বিয়ে দেবেন কি করে। আমি কি আর কোনো মানুষকে ভালোবাসতে পারবো না? সেটা উচিত হবে। ভালোবাসা যে একটা বস্তু নয়, তা একজনের কাছ থেকে অপহরণ করে তবেই অন্যকে দিতে হয় তাও নয়। এই কথা তখন বোধহয় ঠিকমতো জানা ছিল না। মানুষ নিশ্চয় জানত, সমাজ জানত না। মা একদিন আমাকে বললেন, রু, তোরা কি কোনো বিবাহের মন্ত্র পাঠ করে কোনো অনুষ্ঠান করেছিলি? মা, তুমি আর একবারও জিজ্ঞাসা করেছিলে আমাকে। আমি তো বলেছি তোমাকে, ওসব আমাদের মনেও আসেনি। তবে হাসপাতালে যেদিন পড়ে গিয়েছিলি, সেই দিন ওই মন্ত্র বললি কেন? কি মন্ত্র? মমব্রতে দে হৃদয়ং দদান? না না, ইংরেজি মন্ত্র। ইংরেজি মন্ত্র? ওদের বিয়ে কি আমি কখনো দেখেছি যে সে মন্ত্র জানব?
কেন আমায় মিছিমিছি অপবাদ দেওয়া? অপবাদ নয় রু, যদি বলেই থাকিস আমায় বল না, কি মন্ত্রটা কি? আমি তো ঠিক বুঝলাম না ওটা কি মন্ত্র। কি কোনো মন্ত্রের মতো তো শোনাচ্ছে না, কিন্তু তোর বাবা বললেন ওটা বিবাহের মন্ত্র। অবশ্য তিনি যখন বলছেন, কথাটা কি? ইন সিকনেস অ্যান্ড ইন হেলথ। এই আবার কি মন্ত্র? এই আমি কোনোদিন শুনিনি। মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। অনেক পরে আমার মনে পড়েছে আমি একটা সিনেমায় ওই মন্ত্র লেখা দেখেছিলাম। তখন নীরব সিনেমা ছিল। তার অর্থ সুখে দুঃখে রোগে স্বাস্থ্যে পরস্পরকে অতিক্রম করব না, টিল ডেথ ডু আস পার্ট। সেটাই হয়তো অজ্ঞাতসারে বলে থাকব। জ্ঞাতসারে ওই মন্ত্র আমি কখনো ভাবিনি। ব্যাপারটা কিছুই তাই গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মা ওই কথাটার আশ্রয় চেয়েছিলেন। আমার এত কষ্ট, মির্জার এত কষ্ট, সেটা উপেক্ষা করা যায়, কিন্তু একটা যদি মন্ত্র পাঠ হয়ে থাকে সেটাই সব। মানুষ কিছুই নয়, অনুষ্ঠানই সব। এই ছিল আমাদের দেশ, হয়তো এখনো আছে। কিন্তু মা যে সত্যি অনুষ্ঠানের এত মূল্য দেন বা গোঁড়ামিতে ভরা, এই কথা ভাবলে তার প্রতি অবিচার করা হবে তা নয়। কিন্তু এক্ষেত্রে বাবার সঙ্গে লড়াই করবার একটা হাতিয়ার খুঁজছিলেন মাত্র। যখন আমার 7 বছর বয়স আর সাবির 2, তখন ঠাকুমা, মা, আমরা 2 বোন ও চাঁপা পিসি আমরা 2 বছর পুরীতে ছিলাম। বাবা তখন বিলেতে। একদিন জগন্নাথের মন্দিরে গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে আছি। সেদিন কোনো পূর্ণ দিবস, লোকের ভিড়, চারিদিকে ঠেলাঠেলি। হঠাৎ একজন মধ্যবয়সী বিধবা ও তার সঙ্গে 15-16 বছরের একটি ছেলে আমাদের দিকে এগিয়ে এলো। সোজা আমাদের কাছে এসে সাবির হাতে একটা মিষ্টি ও আমার গলায় একটা ফুলের মালা পরিয়ে দিয়ে বললে, জগন্নাথ সাক্ষী, তোমাকে মাল্যদান করলাম। তারপর ভিড়ের মধ্যে দ্রুত চলে গেল মাতা পুত্র। ঠাকুমা চিৎকার করে উঠলেন, কে ডারে, কে ডারে? তারপর ভিড়ের মধ্যে খুঁজতে লাগলেন। মা আমার গলা থেকে মালাটা টান মেরে ফেলে দিয়ে খুব শান্তভাবে বাড়ির দিকে এগিয়ে চললেন আমাদের নিয়ে। ঠাকুমা কিছুক্ষণ পরে ফিরে এসেছেন, উদ্ভ্রান্ত। ও বৌমা, কি সর্বনাশ হইল! জগন্নাথ সাক্ষী কইল যে। চুপ করুন, কোন পাগলে কি বলেছে তাতে কি হবে? জগন্নাথ কারোর প্রলাপ শোনে না। ও বৌমা, আজ যে অমুক তিথি। আপনি একেবারে চুপ করুন, আর একটি বারও এ কথা বলবেন না। আমি তাহলে কালই কিন্তু কলকাতা চলে যাব। কিন্তু মা পরে আমাকে বলেছিলেন, ওদের হয়তো মানতে ছিল জগন্নাথের সামনে অমুক তিথিতে কোনো কুমারী কন্যাকে মাল্যদান করবে। অদ্ভুত এই দেশ, বিচিত্রতার সংস্কার যা বুদ্ধিমান মানুষকেও নির্বোধ করে তোলে। অন্তরের দিক থেকে মা কতখানি সত্যাশ্রয়ী ও সংস্কার মুক্ত ছিলেন তার অনেক দৃষ্টান্ত আছে। তার একটি কাজে তা বোঝা যাবে। এরকম কাজ আজও এদেশে কমই পারবে। 1924 বা 25 সালে আমার বয়স তখন 10। আমরা কালীঘাটে একটা বড় বাড়িতে ছিলাম। সেই বাড়ির দুপাশে 2টো দারোয়ানের ঘর ছিল। একটা ঘরে আমাদের দুর্দান্ত প্রতাপ দারোয়ান সুরজ পাল থাকত। একদিন দেখি সে বিমর্ষভাবে তার জিনিসপত্র বার করে অন্য ঘরে, যেখানে 2টো ভৃত্য থাকে, সেখানে যাচ্ছে। দারোয়ান, এই ঘর খালি করছো কেন? মাঝি কা হুকুম। কেন? কার জন্য? মহারানী কা বাস্তে। অনেক জিজ্ঞাসার পর জানলাম পাঁচি হচ্ছে সেই মহারানী। পাঁচি আমাদের বাসন মাজার ঠিকাছি। কয়েকদিন আগে মাকে দেখেছি, তাকে খুব বকছেন, আর সে মায়ের পা ধরে কাঁদছে। সেই পাঁচির জন্য দারোয়ানকে ঘর ছাড়তে হলো। আমি ভাবছি ও হয়তো কান্নাকাটি করে আদায় করেছে। অবিচারের বিরুদ্ধে আমি সর্বদাই সংগ্রামী, তাই আমার রাগ হচ্ছে। আশ্চর্যও লাগছে, দারোয়ান এই রহস্যভেদ করতে নারাজ। তাই আমার সমস্ত রকম জ্ঞানদায়িনী ঠাকুমার কাছে গেলাম। ঠাকুমারও সমস্ত অভিযোগ জানাবার জায়গা আমি। তার ধারণা বাড়ির মধ্যে কেবল আমিই তাকে ভালোবাসি। ঠাকুমা, তুমি কাঁদছো কেন? এ বাড়িতে আমি আর থাকবো না খুকি। এ বাড়ি অপবিত্র হয়ে গেছে। কি হয়েছে ঠাকুমা, কি হয়েছে? আমি তার গলা জড়িয়ে ধরলাম।
তুমি চলে গেলে আমিও চলে যাব। ওই পাঁচি রাত বাড়ি কাজ করে বেড়ায়, কোথা থেকে পাপ এনেছে, ওটা পাপিষ্ঠা। ওর সঙ্গে এক বাড়িতে থাকলে 14 পুরুষ নরকে যায়। তা তোর মা দয়ায় গলে গেছেন, ওকে দারোয়ানের ঘরে রাখবে, ওর সেবা করবে। আর তোর বাবা হয়েছে বউয়ের ভেরুয়া, বউ যা বলবে তাই, মা তো কেউই নয়। বাবাকে হঠাৎ ভেড়া কল্পনা করে আমার খুব হাসি পেল। কিন্তু পাঁচি কেন পাপিষ্ঠা? কি কি পাপ করেছে তার জানবার জন্য ঠাকুমাকে অতিষ্ঠ করে তুললাম। ঠাকুমা মায়ের ভয়ে বলতে নারাজ। তা আমার সঙ্গে পারবেন কেন? আর তার নিজেরও যথেষ্ট বলার ইচ্ছা। ওর যে সন্তান হবে, বিধবা সন্তান মহা পাপ রে, তার ছায়া মারানো পাপ। আমি মার কাছে গিয়ে বললাম, মা, পাঁচির কেন সন্তান হবে? বিধবার সন্তান হওয়া মহাপাপ, তাকে তুমি এই বাড়িতে রাখবে কেন? তোমাকে এইসব কথা কে বলল রু? ঠাকুমা নিশ্চয়ই। রু, ছেলে হওয়া তো মানুষের হাতে নয়, তাই না? ভগবানের কাজ। মানুষ কি মানুষ বানাতে পারে? বিধবার সন্তান না হওয়াই উচিত, কিন্তু ভগবানও মাঝে মাঝে ভুল করে ফেলেন, তখন মানুষের বড় কষ্ট হয়। মানুষের কষ্ট হলে, বিপদ হলে মানুষকে সাহায্য করতে হয়, আর সেটা কখনো অন্যায় নয়। আপনারা শুনছিলেন নহন্যতে উপন্যাসের 7ম পর্ব। আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।